আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনাদের জন্য রয়েছে সুলেখিকা সুদেষ্ণা ঘোষের কলম থেকে একটি দুর্দান্ত স্বাদের ভৌতিক গল্প, ডুংরিলা। এর আগে সুদেষ্ণা ঘোষের আরও একটি গল্প আমাদের চ্যানেল থেকে প্রচারিত হয়েছিল। গল্পটির নাম শ্রীধরের ভিটে। গল্পটি যদি এখনও না শুনে থাকেন অবশ্যই শুনে নেবেন। গল্পের লিঙ্ক দেওয়া রইল আমাদের ডেসক্রিপশন বক্সে। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, লেখিকা সুদেষ্ণা ঘোষের কলম থেকে ডুংরিলা। শীতটা যাবে যাবে করছে, কিন্তু যাচ্ছে না। দিনের বেলায় শীতের তেমন কামড় না থাকলেও ফাল্গুনের শেষে রাতের বেলায় বেশ কাঁপুনি দেয় শরীরে। থেকে থেকে উত্তুরে হাওয়া জানলার ভেতর দিয়ে এসে দক্ষিণের ঘরটায় একটা চাপা রহস্য সৃষ্টি করে। শরীরটায় কেমন যেন ঝিমুনি আসে, ঘুম পায়। ধীরে ধীরে একটা ঘোরের মধ্যে চলে যায় শরীরটা। দূর থেকে দূরে মাঠ, জঙ্গলের ভেতর থেকে উঁকি দেয় জান্তব জীবেরা। তাদের লাল নিষ্ঠুর দুটো চোখ জ্বলে জ্বলে ওঠে থেকে থেকে। জঙ্গলের ভেতরে রহস্য আবৃত বড় গাছের পাতায় পাতায় লুকিয়ে থাকে কত অজানা গল্প। স্যাঁতস্যাঁতে ভেজা মাটির ভেতর থেকে ভেসে আসে করুণ মৃত্যুর আর্তনাদ। কত নিষ্ঠুর অভিশাপ আর কত শিরশিরে ভয় লুকিয়ে আছে সেই অন্ধকার ঘেরাটোপের আড়ালে। আছে প্রাচীন অভিশাপ আর তাজা রক্তের ছোপ। আকাশে পূর্ণিমার গোল চাঁদ, পাশে গুটি কয়েক মেঘ সাদা তুলোর মতো এসে কখন না জানি জড়ো হয়েছে সেই চন্দ্রিমার আলোকিত বলয়ের পাশে। শিল্পীর আঁকা ছবির মতোই সুন্দর সেই মায়াবী দৃশ্য। চারপাশ শান্ত, নিরিবিলি। কাকপক্ষী বুঝি আজকের ভয়াবহতা আন্দাজ করে চুপটি করে শুয়ে রয়েছে নিশুতি রাতে। এমন সুন্দর চাঁদনি রাতে যে এত বড় ভয় অপেক্ষা করে আছে তা কেউ কল্পনাতেও ভাবতে পারে না। আজকে রাতেই হয়তো হারিয়ে যাবে সেই তাজা তাজা প্রাণগুলো। চিরতরে মুছে যাবে সমস্ত জীবনের লেখা ভবিষ্যৎ। মাটির ভেতর মিশে পচে গলে যাবে তাদের নরম শরীর। গোটা কুসুমপুর গ্রাম এখন ঘুমের আরামে মেতে আছে। অজানা কিসের হাওয়ায় গোটা গ্রাম আজ ঘুমন্ত, নিস্তব্ধ। চাইলেও কেউ জাগতে পারছে না। বুড়ো সর্দার রামহরিও চৌকির ওপর লাঠি হাতে নিয়ে ঢুলছে ঘুমে। এখন বনবিবির জঙ্গলের ভেতর জ্বলছে গনগনে আগুন। সেই আগুনকে ঘিরেই চারপাশে গোল হয়ে বসে রয়েছে কতগুলো মহিলা। তাদের মাথার চুল খোলা, কপাল থেকে মাথা পর্যন্ত লাল টকটকে সিঁদুর। আগুনের গনগনে আলোতে সেই সিঁদুর পরিহিতা মহিলাগুলোকে কোনো অপার্থিব জীব বলে মনে হচ্ছে। তাদের চোখগুলো রক্ত জবার মতো লাল টকটকে। তাদের প্রত্যেকের খোলা চুলের সাথে অন্যদের খোলা চুল গিঁট দিয়ে বেঁধে একটা গোল বৃত্তাকার আকৃতি তৈরি করেছে সকলে মিলে। তারা গোল হয়ে বসে এক নাগাড়ে বিড়বিড় করে বলে চলেছে একটা ছড়া। নিস্তব্ধ বনের ভেতর গুনগুন করে শব্দ ভেসে আসছে তাদের মৃদু স্বরের সেই ছড়ার। ডুংরিলা জাগানোর ছড়া। প্রাচীন পুরুলিয়ার এক ভয়ানক অপদেবী সে, নিষ্ঠুর, ক্রোধিত, রক্তলোভী দেবী, যাকে জাগিয়ে তুলছে এই মহিলারাই কেবল নিজেদের স্বার্থে। আগুন বাড়ি বসি এখন, ওই বাজলো মাদল বাসি, পরের ছেলের রক্ত দিব, কাঁচা কাঁচা নরম মাথা, চিবিয়ে চিবিয়ে খা, আমার ছেলের বুদ্ধি দে, ডজন ভরা শক্তি দে, 100 বছর আয়ু দে, ওরে ডুংরি রক্ত নে, ওরে ডুংরি তোকে ডাকছি রে।
তারপরই একটা বছর তিনেকের বাচ্চা ছেলেকে আগুনের ওপর ধরল তাদের মধ্যেই একজন। যিনি বাচ্চাটাকে ধরলেন সেই মহিলাটিকে আর মধ্যবয়স্ক বলা চলে না। চুলের পাক দেখে মনে হচ্ছে তার বয়স প্রায় 60 ছুঁই ছুঁই। ছোট্ট বাচ্চা ছেলেটি অঘরে ঘুমিয়ে রয়েছে। তার শান্ত সুন্দর মুখখানি দেখে মনে হচ্ছে সে এখনো তার মায়ের কোলে চুপটি করে শুয়ে থেকে সুন্দর স্বপ্ন দেখছে। কোনোভাবেই সে ধারণা করতে পারছে না আর মাত্র কিছুক্ষণের মধ্যেই তার জীবন সমাপতিত হবে। দুর্বোধ্য ভাষায় কি সমস্ত মন্ত্র পড়তে পড়তে সেই বয়স্কা মহিলাটি তার হাতে ধরে থাকা ধারালো ছুরিটা দিয়ে গলাটা কুচ করে চিড়ে ফালা ফালা করে দিল সেই বাচ্চাটার। ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো সেই আগুনের কুণ্ডের মধ্যে। ধীরে ধীরে সমস্ত আগুনের ধোঁয়া কালো কুণ্ডলি পাকাতে শুরু করলো ঊর্ধ্বমুখী হয়ে। একটা কটু পচা আষ্টে গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। মহিলাগুলো একসাথে তাদের কাপড় খুলে ফেলল আর গরম লোহার শিক সেই অগ্নিকুণ্ড থেকে তুলে এনে চেপে ধরল নিজেদের হাতের ঠিক মাঝ বরাবর। প্রচণ্ড যন্ত্রণায় চোখ কুঁচকে গেলেও একটা আলাদা প্রশান্তি ছড়িয়েছিল তাদের মুখে। এরপর ঘটল সেই জঘন্য কাজ। একে একে প্রত্যেকটা মহিলা এবার সেই একই কাজ করতে লাগলো। বাচ্চাটার শরীরটা ফালা ফালা করে ছিঁড়ে তার শরীরের রক্ত ফোঁটা ফোঁটা করে নিজেদের জিভের ভেতর ফেলতে লাগলো। তাদের বীভৎস হাসির শব্দ আর সেই ছড়ার গতি বাড়তে লাগলো ক্রমশ। কিন্তু সেই বীভৎসতা শব্দের অনুরণন কেবল চাপা পড়ে থাকলো বনবিবির জঙ্গলের মধ্যেই। কারণ এর বাইরেই লোকালয়, কুসুমপুর গ্রাম। সেখানকার কেউ যেন ভুল করেও টের না পায় এই ঘটনার কথা। আদিত্য তার গাড়িটা একটা জায়গায় সাইড করে রেখে সামনের টোঙের চায়ের দোকানদারকে উদ্দেশ্য করে বলল, দাদা শুনছেন, 1 কাপ চা, 2টো বিস্কুট আর হ্যাঁ একটা গোলফ্লেক। মলি কোলে করে মুকুকে নিয়ে নেমে এলো গাড়ি থেকে। তারপর চোখে মুখে অল্প জলের ছিটে দিতে দিতে আদিত্যকে বলল, আর কতক্ষণ গো, ছেলে তো আর থাকতে চাইছে না। একেতেই এই ধুধু গ্রাম, ধুলো উঠছে, তার উপর এতটা পথ। সেই ভোরবেলা রওনা হয়েছি বাড়ি থেকে, এখনো পৌঁছাতে পারলাম না। দুপুর গড়িয়ে গেল ওদিকে। দাও দাও, খোকাকে আমাকে দাও। এখনো তো কুসুমপুর অনেকটাই দূর। চিরণময়বাবু বললেন এখান থেকে এখনো 30 মিনিট পথ। তার সামনে একটা আস্ত ঝোপওয়ালা বট গাছের মধ্যে দিয়ে ঢুকতে হবে। এই রাস্তাটা ওই হাইওয়ের ভেতরের রাস্তা বলতে পারো। এই নিন বাবু চা। বাঁশের তৈরি বেঞ্চের ওপর চায়ের 2টো কাপ রেখে সেই দোকানদার তার ছেলে মুকুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনার খোকা বুঝি? গরম দুধ আছে, দেব? না না থাক, ও এখন খাবে না। তা আপনার খোকার বয়স কত? আদিত্য হাতের সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলে দিয়ে বুটের তলায় আগুনটাকে নিভিয়ে দিয়ে দোকানদারকে উদ্দেশ্য করে বলল, এই তো সামনের মাসেই 2 বছরে পড়বে। আচ্ছা বলছি, কুসুমপুর যাওয়ার কোনো শর্টকাট রাস্তা আছে? কুসুমপুর? কথাটা টেনে টেনে উচ্চারণ করে বলেই গলাটা কেমন যেন কেঁপে উঠল সেই দোকানদারের। মলি আর আদিত্য দুজনেই সেটা লক্ষ্য করেছে ভালো করে। হ্যাঁ কুসুমপুর, এখান থেকে শর্টকাট কোনো রাস্তা আছে? হ্যাঁ বাবু, সে হবে, কিন্তু আপনারা কি খোকাকে নিয়ে এখন ওই গ্রামে যাচ্ছেন? হ্যাঁ তাই। কিন্তু আপনার মুখ কেমন শুকিয়ে গেল কেন? না মানে আপনার খোকার তো এখনো 5 বছর বয়স হয়নি। ও গ্রামে এখন খোকাকে না নিয়ে গেলেই পারতেন। এই তো আজকে সকালবেলাতেই তো আবার কোন একটা 4 বছরের বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ওই ওলা বিবির জঙ্গলের পাশের বুনো শাল গাছটার ডালের সাথে মুন্ডহীন দেহটা ঝুলতে দেখা গিয়েছে। সেই নিয়ে তো গ্রামে কি তোলপাড় এখন। লোকজন বলছে ও গায়ে নাকি অপদেবতারা নজর দিয়েছে। ওরাই নাকি ছোট ছোট বাচ্চা ছেলেদের তুলে নিয়ে গিয়ে খাচ্ছে। লোকে বলে প্রত্যেকটা অমাবস্যা আর পূর্ণিমায় নাকি তারা আসে আর বাচ্চা নিয়ে চলে যায়। গায়ের তো অবস্থা একেবারে খারাপ।
তার উপর গতবার কি যেন ওলা ওঠা রোগ ধরলো সবার। তারপর থেকে এখন মাঝে মাঝেই হচ্ছে এসব মহামারী। তাই বলছিলাম সাবধান আর কি। আমি কলকাতা থেকে আসছি, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। আপনি চিন্তা করবেন না, আমাকে এই কুসুমপুরে আনা হয়েছে এই কারণেই। গত 4 মাসে প্রায় 18টা বাচ্চা নিখোঁজ, বা হয়তো তাদের কাটা শরীর পাওয়া গেছে গ্রামের বিভিন্ন জায়গায়। আমি তারই ইনভেস্টিগেশন করতে এসেছি। আচ্ছা, কত হলো? চায়ের দোকানদার সঙ্গে সঙ্গে সেলাম ঠুকে নরম গলায় বললেন, আপনি স্যার, আপনি আবার টাকা পয়সা কিসের, ও সবের দরকার নেই। এই পুরুলিয়া থানার বাবু এখন আপনি, আপনার থেকে পয়সা নিতে পারি? তাই বলে দাম নেবেন না? এই নিন, টাকাটা রাখুন। আর এই সোজা রাস্তা তো? হ্যাঁ স্যার, এই রাস্তা পেরোলেই সামনে দিয়ে ডান দিকে ঘুরলে কুসুমপুর গ্রাম পঞ্চায়েত। গাড়িতে স্টার্ট দিয়ে এক রাস্তা মেঠো লালচে ধুলো উড়িয়ে চলে গেল কুসুমপুর থানার সদ্য ভারপ্রাপ্ত ইন্সপেক্টর আদিত্য কুমার গাঙ্গুলি। চায়ের দোকানদার হাতের মুঠোয় শক্ত করে 21 টাকার নোটটাকে ধরে রেখে সেই উড়ে যাওয়া ধুলোর দিকে চেয়ে রইল। তার বুকটা কিন্তু এখনো কেঁপে চলেছে তাদের সেই ছোট্ট বাচ্চা মুকুর জন্য। বিজয় ছেলেটার বয়স 30-এর মধ্যেই, বেশ কর্মতৎপর ছেলে। আদিত্যরা কুসুমপুরে পৌঁছতে না পৌঁছতেই তাদের সরকারি আধিকারিকদের আবাসিকখানায় সমস্ত ব্যাগপত্তর তুলে দিয়ে নিমেষের মধ্যে চা জলখাবার এনে দিল। আপাতত বিজয়কে এই পুলিশ কোয়ার্টারের বা সরকারি আবাসিকের দায়িত্বে রাখা হয়েছে। আপাতত এই বিশাল কোয়ার্টারের 3টে ঘর তাদের জন্য বরাদ্দ হয়েছে, একটা রান্নাঘর এবং বাড়ির পেছনের দিকটায় বাথরুম। আর কেউ নেই এই পুরো বাড়িটায়। বাইরের উঠোনের শান বাঁধানো জায়গায় পাশে একটা ছোট্ট টিমটিমে ঝুল পড়া হলদেটে আলো জ্বলছে। তার সামনে গেলেই মোটা কালো লোহা দিয়ে বানানো সদর দরজা। আর সবচেয়ে গা ছমছমে জায়গাটা বাড়ির পেছনের দিকে। সেখানে সরু ফালি লালচে মেঠো রাস্তার ওপিঠে গেলেই শুরু হচ্ছে জঙ্গল। কুমারী মেয়ের সাদা সিথির মতো এলোমেলো রাস্তা গিয়ে ক্রমশ ঘন হয়ে মিশে গেছে জঙ্গলে। বিজয় বলেছে এটা নাকি বনবিবির জঙ্গল। এই জঙ্গলে এই অঞ্চলের আদিবাসীদের পূজিত দেবী বনবিবির বাস। আদিত্য, পেছনের দিকে জঙ্গলটা দেখো, কি ঘন। বলছি, সাপ খোপের উৎপাত নেই তো? সে হয়তো নেই মনে হচ্ছে, তবে এই দিকের এই জানলা দরজাগুলো খোলার দরকার নেই, বুঝলে? তুমি মুকুকে নিয়ে ওই বাইরের ঘরটায় থাকবে। আর তাছাড়া বিজয় তো আছে, কোনো সমস্যা হলে ওকে বলবে। কি বিজয়, তাই তো? হ্যাঁ স্যার, যা যা সমস্যা হবে বলবেন মোরে, কিন্তু কতটা কি করতে পারবো তা তো জানি না। এই গ্রামের আসল সমস্যা তো এই সাপ খোপ নয়। কি আর বলি, আগেও 2-3 জন সরকারি কর্মীরা বিডিও স্যার এলেন, কিন্তু কেউ তো টিকতে পারলো নি। যাকে রাতে কি খাবেন বলুন? লুচি করি, লুচি। লুচি করো আজকে, তবে কাল থেকে কিন্তু আমি রান্না করব। না না ম্যাডাম, আমি থাকতে আপনি কেন দায়িত্ব যাবেন? ও আমি সব করব। আরে, কলকাতায় থাকতে তো কত কাজ করতাম, এখন এই কুসুমপুরে করার মতো যে কিছুই নেই। সময়টা তো কাটাতে হবে নাকি? বিজয় এসে ফুলকো ফুলকো লুচি, ফুলকপি আর আলুর তরকারি আর ছানার জিলিপি দিয়ে গেল। বেশ হয়েছিল রান্নাগুলো। সারাদিনের খিদের পেটে সেই সমস্ত কিছু এক নিমেষে সাবার হয়ে গেল। ঠিক হলো বিজয় সারাদিন সমস্ত ফরমাস খাটবে আর রাতে বাড়ি চলে যাবে। কিছুতেই যেন বিজয় রাতের বেলায় এই বাংলোয় থাকতে চাইছিল না। আর মলিও বিশেষ কিছু বলেনি। জোয়ান গ্রাম্য ছেলে, রাতের বেলা কখন কি নেশাভান করে তার ঠিক নেই, তাই বিশেষ আর কিছু আপত্তি জানায়নি তারা। আর মলি আর যাই হোক পুলিশের বউ তো বটে, এত ভীতু হলে কি আর চলে ওর? ম্যাডাম। মলি মুকুকে রাতের পোশাক পরাতে পরাতে বলল, বলো বিজয়। কইছিলাম কি, রাতের বেলা বাইরে যান, বের হবেননি। হ্যাঁ, আর কোকাকে তুই আর খা তো একদমই নয়।
ম্যাডামকেও 1000 বার ডাকলেও যাইবেন নি যান। কথাগুলো কেমন যেন ফিস ফিস করে বলছিল বিজয়, যেন কেউ শুনে ফেলবে তার কথাগুলো। মলির কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো বিজয়ের কথাগুলো শুনে। একেই সেই চায়ের দোকানদারের কথাগুলো শোনার পর থেকে মাথাটা একটু ঘেঁটে ছিল। এখন বিজয়ের মুখ থেকে এই সমস্ত শোনার পরে আবার একটা চাপা আতঙ্ক ঘিরে ধরল তাকে। কিন্তু আদিত্যকে সে কিছুই বলতে পারবে না। আদিত্যর একেবারে ইচ্ছে ছিল না এমন ধুধু গ্রামের মধ্যে ছোট্ট ছেলেকে নিয়ে আসার জন্য। জেদ ধরে মলি নিজেই নিয়ে এসেছে। তার নাকি একা থাকতে কলকাতায় ভালো লাগবে না। অবশ্য মলির বাপের বাড়ির কেউ নেই তেমন, আর শ্বশুর বাড়িতে ননদেরা সব ছড়িয়ে ছিটিয়ে আছে। কাজেই আদিত্যর সাথে ঝগড়া করে একরকম জোর করেই এসেছে। এখন এই সমস্ত কথা তার কানে ঢুকলে মুশকিল আছে। তাই নিজের মনের অস্বস্তিটা নিজের কাছেই চেপে রাখল মলি। আদিত্য ছাদে উঠে কার সাথে যেন ফোনে কথা বলছে, অফিসিয়াল কিছু কাজেই হয়তো। মলির রাতে চুল বিনুনি করে ঘুমোনোর অভ্যাস, আর এই সময় সে চুল বাঁধতে বাঁধতে একটু হাঁটাহাঁটিও করে। মুকু খাটের ওপর খেলনা নিয়ে বসে খেলছে। জানলা দিয়ে বাইরের দিকে একবার চোখ গেল মলির, আর বুকটা ধরাস করে উঠল একটা অজানা ভয়। ঘরের থেকে ছিটকে পড়া সাদা আলোতে একটা আবছা অবয়ব দেখা যাচ্ছে। লাল কাপড় পরা একজন মধ্যবয়স্ক মহিলা বাইরে, কপাল থেকে মাথার শীতে পর্যন্ত ভরা সিঁদুরে। চেহারায় গ্রাম্য হাবভাব স্পষ্ট। সেই মহিলাটি এক দৃষ্টে তাকিয়ে রয়েছে মলির ঘরের দিকে। মুখে যেন একটা কুটিল নিষ্ঠুর হাসি। চেহারাটা শুকনো খয়াটে ধরনের। মলি বেশি দেরি করল না, সাথে সাথে মুখের ওপর প্রচণ্ড শব্দ করে জানলাটা লাগিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। একটা আতঙ্ক, একটা ভয় যেন ধীরে ধীরে তার শরীর বেয়ে ক্রমশ ওপরে উঠছে। সকাল থেকে শোনা কথাগুলো আর এমন রাতে এই ধু ধু কুসুমপুর গ্রামের কোনো মহিলা ওই বনবিবির জঙ্গলেই বা কি করছে, এই সমস্ত কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমের অতলে তলিয়ে গিয়েছিল মলি তার নিজেরও খেয়াল নেই। আদিত্য অফিসে বেরিয়ে গেলে রান্নাঘরের দিকে গেল মলি। মুকু খেলছে ওর খেলনাগুলো নিয়ে। তার ছেলে খুবই শান্ত। মাঝে মাঝে নিজের ছেলের দিকে তাকিয়ে নিজের ছেলেবেলার কথা খুব মনে পড়ে মলির। ছেলেটা পুরো তার মুখ বসানো। এমনই তো একটা সুন্দর সংসার মলি চেয়েছিল। আদিত্য একজন দায়িত্ববান পুলিশকর্মী, একজন ভালো স্বামী এবং সর্বাপেক্ষা একজন ভালো বাবা। কোনো দিকে কোনো অভাব নেই মলির। ছোটবেলায় মা বাবাকে হারানোর যন্ত্রণাটা বিয়ের পরে আর কখনোই অনুভব করতে দেয়নি। আজকে একটু মুরগির মাংস নিয়ে এসো বিজয়, সাথে একটু পেঁয়াজ, লঙ্কা, আলু, টমেটো সবগুলোই নিয়ে এসো। বিজয় তার রংচটা সাইকেলটা নিয়ে গ্রামের মেঠো পথ ধরে চলে গেল বাজারের দিকে। গুনগুন করে গান করতে করতে রান্নাঘরে সকালের খাবার বসালো মলি। মনটা আজকে বড্ড খুশি তার। গতকাল রাতের কথাগুলো এখনো অবধি মাথাতে আসেনি। নিছকই বেশি বেশি ভাবছিল সে। কিন্তু কখন যে সাক্ষাৎ বিপদ তার বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে সেটা টেরও পেল না মলি। পেছন থেকে একটা ফ্যাসফ্যাসে ভাঙা গলায় মহিলা কণ্ঠস্বরে চমকে উঠল মলি। হ্যাঁ গা দিদিমণি, আপনার কি কাজের জন্য লোক লাগবে নাকি? আমি সব কাজ করতে পারি, সব কাজ করি দিমু, টাকা পয়সা যা ইচ্ছা দিবেন। আর সাথে সাথে ছুরিটা অন্যমনস্ক হয়ে বিঁধে গেল বুড়ো আঙুলটায়। গলগল করে রক্ত পড়ে মুহূর্তেই ভরে গেল চিনেমাটির কাপ ডিশগুলো। কে? এতক্ষণে কেবল গলার শব্দ শোনা যাচ্ছিল। এবার ঘোমটাটা সরাতেই বুকের ভেতরটা ধরাস করে উঠল মলির। ঠিক এই মহিলাটাই তো গতকাল রাতে জঙ্গলের রাস্তাটায় দাঁড়িয়ে তার বাড়ির জানলা দিয়ে তাকিয়ে দেখছিল তাকে। রাতের অন্ধকারে আবছাভাবে তার মুখের আকৃতি দেখা গেলেও এখনো দিনের বেলাতে তার মুখ স্পষ্ট। গায়ের রং চাপ চাপ কালো, নতুন বিয়ে হওয়া কনের মতো মাথায় ভরা সিঁদুর। বয়স 30-35-এর বেশি নয়।
চোখগুলো কেমন যেন অদ্ভুত, ডাগর ডাগর বড় বড়। সেই চোখের দিকে বেশিক্ষণ কোনোভাবেই তাকিয়ে থাকা যায় না। আর দুই হাতের আঙুল আর কবজির কাছে বেশ কয়েক জায়গায় ছোপ ছোপ পুড়ে যাওয়ার দাগ। লাল শাড়ি, লাল ব্লাউজ, শাড়িটা গ্রাম্য মহিলাদের মতো সামান্য উঁচু করে বাঁধা। এ কি দিদিমণি, আপনার যে হাতখান ঘাইটে গেল। আমারে দেন, হাতটা বাইঁধে দি। বলেই নিজের শাড়ি দিয়ে একটা টুকরো ছিঁড়ে সে চেপে ধরে হাতটা বেঁধে দিতে এলো মলির। মলির হাতের রক্তে তার হাত দুটো ক্রমশ ভিজে যাচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে এতটুকু ঘৃণা নেই সেই মহিলাটির, বরং মুখে চোখে একটা প্রফুল্লের হাসি। অদ্ভুতভাবে শরীরের যেন সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছে বলে মনে হলো মলির। হাত পা আড়ষ্ট। ইচ্ছে করছে কোথাকার কি এক গ্রাম্য মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু পারছে না। সম্মোহনের কোনো শক্তির দ্বারা সে যেন জড় পদার্থের মতো দাঁড়িয়ে রয়েছে স্থিরভাবে। হঠাৎ এক ফোঁটা রক্ত ছিটকে গেল সেই গ্রাম্য মহিলাটির মুখের ওপর। সঙ্গে সঙ্গে নিজের জিভটা বের করে সেই সামান্য রক্তটা চেটে নিল সে। বুকের ধুকপুকানিটা এক নিমেষে অনেকটা বেড়ে গেল মলির। সমস্ত শরীর জুড়ে ঘামে তার শাড়ি ভিজে গেছে। মুখ দিয়ে চেষ্টা করছে শব্দ করার, কিন্তু গোঙানি ছাড়া আর কিছুই গলা দিয়ে বেরোচ্ছে না তার। দিদিমণি, আপনার রক্তখান খুব মিষ্টি তো। তারপর মলির সুন্দর নরম পায়ে হাতে মহিলাটি তার খড়খড়ে কড়া পড়া কালচে হাত বোলাতে বোলাতে বলল, আপনি কি সুন্দরী গো, কি সুন্দর আপনার গা, হাত, পা, চোখ। আপনার স্বামীর তো খুব সুখ আছে বটে আপনারে পাইয়া। আমার স্বামীটা জানেন তো অন্য মায়া মানুষের কাছে যায়, তা যাইবেই না বা কেন? আপনার মতো এত সুন্দর সোয়াগী শরীর তো আর আমার নাই। আপনারা শহরে থাইকেন, ভালো ভালো খাইতে পারেন, বড় বড় বাড়িতে থাইকেন, রোদ নাই, জ্বর জল নাই। মলি চেষ্টা করছিল যতটা সম্ভব সেই মহিলার থেকে দূরে সরে আসার, কিন্তু পারছিল না। কোনো এক অমোঘ টানে যেন সে স্থাণুর মতো বসেছিল। বৌদি, এই যে বাজার এনেছি, কোথায় আপনি? বিজয় ঘরে ঢুকতেই চমকে গেল ঘরের অবস্থা দেখে। চারপাশে ছিটকে ছিটকে পড়ে রয়েছে রক্ত, আর সেই গ্রাম্য মহিলা প্রায় মলির গা ঘেঁষে বসে রয়েছে। হ্যাঁ, কি হইল হারানের মা? হ্যাঁ, তুমি এখানে আইলা কেন? আর এইভাবে রান্না করে ঢুইকা বইসা আসো কেন? মলির এবার একটু বল এলো শরীরে। সে মহিলাকে এক ঝটকা দিয়ে সরিয়ে নিয়ে নিজে উঠে দাঁড়ালো। কাপড়টাকে ঠিক করে নিয়ে রান্নার দিকে গেল। এ কি বৌদি, আপনার হাত কাটলো কেমনে দেখি? এ ডাক্তারের কাছে যাইতে হইব তো আপনারে, অনেকক্ষণ তো কাইটে গেছে দেখছি। ও ও ছুরিতে কেটে গেছে, ও কিছু হবে না। বিজয়, তুমি মাংসটা ধুয়ে দাও তো। আর আমাদের কোনো কাজের লোক লাগবে না, আপনি আসেন দিদি এখন। তা বললি কি হয় দিদিমণি? আপনার ঘরে ছোট্ট একটা বাচ্চা, হাতটা তো অনেকটা কাইটে ফেলেন। মাংসটা আজকে আমায় দেন তো, আমি করতেছি। আপনি খোকার কাছে গিয়ে একটু বইসা থাকেন। হ্যাঁ বৌদি, আপনি হারানের মায়ের উপর পুরো ভরসা করতে পারেন, ও খুব ভালো রাঁধে। আসলে উড়িয়া বামনে বউ তো, গায়ে শিবরাত্রির সময় খিচুড়ি তো ওরাই রান্না করে। তাছাড়া আমি কালকে একটু শ্বশুর বাড়ি যাবো বৌদি। আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব খারাপ, বউটার ওখানে রাইকা আসবো। 2 দিন আমি থাকবো না। আপনার রাধা বাড়ার জন্য কেন্দি কাকি থাকুক না। আমার যে দুটো খাইতে দিলেই হইব দিদিমণি। আপনার খোকার কাঁচাকুচি, ওরে শোয়ানো, সব আমি কইরে দিতে পারবো। কথাটা বলতে বলতে নোংরা আঁচলের খুঁট দিয়ে চোখের জল মুছতে লাগলো সে। মলির এতক্ষণে বুঝি দয়া হলো একটু। বিজয় থাকবে না, সারাদিন সেও একা। কাজেই একজন গ্রামের মেয়ে বউ থাকলে সমস্যা কি? আর তার উপর কত সুন্দরভাবে তার হাতের রক্ত মুছিয়ে হাতটা বেঁধে দিল। সে নতুন জায়গায় এসে এমন অচেনা কারোর থেকে আদর পেয়ে ভুল ভাবছিল। তার উপর আদিত্যর সঙ্গে থাকতে থাকতে সকলকে সন্দেহ করার মতো একটা বাজে রোগ তৈরি হয়েছে তার মনে। ও
তাহলে তুমি থাকো দিদি, আমার হাতে হাতে একটু কাজগুলো করে দিও। একটা কান এঁটো করা চওড়া হাসি ফুটে উঠল খেন্তির মুখে। আপনি শুধু বসে থাকবেন দিদিমণি, আমি সব কাজ কাম করে দিব। আমার ঘরে যাইবার কোনো তাড়া নাই। যাই, আমি মাংসটা চাপাই দিই। তা দাদা বাবু কখন আসবে? আমি এখন যাই, পেছনের দিকে বড় বড় ঘাসগুলা কাইটালি। ওই দিকটায় তো কল করাছে, আপনাদের যাইতে আইতে সমস্যা হইব বড়। মলির হাতে মলমটা লাগিয়ে দিতে দিতে আদিত্য বলল, ইস ইস ইস, কতটা আহা কিভাবে কাজ করো মিলি, ইস আহা কতটা হাত কেটে গেছে। আর আর কে ওই মহিলা? আমি আমি বলে দিচ্ছি, কিন্তু অমন অচেনা অজানা গাঁয়ের বউকে কিন্তু মাথায় তুলো না। আর আমাদের মেয়েকে একদম তুমি একা ছাড়বে না, তুমি নিজের কাছেই রাখবে ওকে। ধুর, তোমার বেশি বেশি। সারাদিন নিজে পুলিশের চাকরি করে করে মনটাকে সন্দেহবাতিক করে তুলেছ। খেতে বেশ ভালো, তার উপর তোমার গুণধর বিজয় তো শ্বশুর বাড়ি যাবে কয়েকদিনের জন্য। আমি সারাক্ষণ বাড়িতে একা একা বসে থাকবো নাকি? তার চেয়ে কিছু না হোক একটা গল্প করার তো কাউকে পেলাম। কোথায় আমার সেই খেন্তি? এসে অবধি তো তার মুখটুকুও দেখতে পেলাম না। মুখ দেখে কি করবে? রান্নাটা খাসা করেছে, চলো তোমায় খেতে দিই। ও মা, মাংসের হাড়গুলো কই? আর মাংসটা একটু কম কম মনে হচ্ছে। কিছুক্ষণ আগেই তো দেখে গেলাম কড়াই ভর্তি মাংস। তার মানে নিশ্চয়ই মাংস সরিয়েছে খেন্তি। দেখো, তোমার আদরের দিদির ঘরে ঢুকতে না ঢুকতেই চুরি শুরু। এই সমস্ত গরিব গাঁইয়া বউগুলোর না এসবই ধান্দা। তুমি অমন বলো না তো। এমনিতেই গরিব মানুষ, দুটো মাংস নিয়েছে, তার জন্য তুমি এমন ব্যবহার করছো? হয়তো অনেকদিন পেট পুড়ে খেতে পাইনি। ইস, আমারই উচিত ছিল ওদের জন্য কিছুটা মাংস তুলে রাখা। আমিও নানা কাজে ভুলে গেছি। শরীর স্বাস্থ্য দেখে তো খুব একটা সচ্ছল অবস্থা মনে হলো না। হয়তো ছেলের জন্যই নিয়ে গেছে বাড়িতে। কোথাও তো দেখছি না এ বাড়ির ভেতর। যাগে, মাংসটা বেশ ভালো হয়েছে বলো। আর কটা ভাত নাও। এই তোমার দাদাবাবু অফিসে গেল, তুমি কোথায় ছিলে শুনি? হ্যাঁ হ্যাঁ দিদিমণি, আমি আসলে বাসন ধুইতে গেছিলাম। ওই জঙ্গলের ধারে একখান ডোবা আছে, ওইখানে ধুই আইলাম বাসনগুলা। এখানে এত জল, তাও জঙ্গলে গেলে কেন? পরের দিন থেকে এখানেই বাসন ধুয়ে। না দিদিমণি, জঙ্গলে আমারে যাইতে হইবেই। গ্রামের লোক তো, ডোবা পুকুরে বাসন ধুয়ে ধুয়ে অভ্যাস, তার এই অল্প জলে হয় না। তা খোকা কোথায় দিদিমণি? দেন দেন দেখি আমার কোলে। হো থাক না, ঘরে আছে। ও কারোর কাছে যেতে চায় না। তুমি রাতের খাবারটা কাটো দিদি। কোনোভাবে ইচ্ছে হচ্ছিল না এই নোংরা গ্রাম্য মহিলা খেন্তির কাছে তার আদরের ছেলেকে দিতে। এমনিতেও ছোট থেকে কখনো মা বাবার কোল ছাড়া আর কারুর কাছেই বেশি ঘেঁষেনি মুখ। ভয় পাচ্ছেন দিদিমণি? এই হাতে দুইটা পোলারে মানুষ করছি, আর আনটা বাঁচি গেল, কিন্তু ছোটটারে ওলা বিবি লিয়া গেল। আমার ছোট পোলাটা বড় মা নেওটা ছিল, বড় বেদনা হয় দিদিমণি এ বুকে। ভয় নাই, আপনার পোলারে আমি বুকে আগলি রাখবো। একান মা দুলি আছে, খোকারে পড়াইয়া রাখবেন দিদিমণি। শুনেননি, ওলা বিবির জঙ্গলি প্রত্যেক অমাবস্যার পূর্ণিমায় একটা করে বাচ্চা ছেলে চুরি যায়। তারপর তার কয়টা মাথা আর দেহটা ঝুলতি দেখা যায়। সে ভারী ভয়ানক। নেন, আপনার ছেলেটারে এটা পড়ায় দেন দেখি, এইটা ওর সব সময় খেয়াল রাখবে। কথাগুলো শুনে একটু চাপা আতঙ্ক ঘিরে ধরল মলির। ঠিক সেই প্রথম দিনের মতো। নিজের ছেলের জন্য কোন মায়ের চিন্তা হয় না? আদিত্যকে সমস্ত কথাগুলো বললে এক্ষুনি মলিকে দুটো কথা শুনিয়ে দেবে। আর এমন কি, মলি নিজেও এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করে না, কিন্তু এই গ্রামে আসার পর থেকে কেমন যেন সমস্ত কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে তার। শহরের বড় বড় আলো, ব্যস্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা বাড়ির মধ্যে বসে থাকার পরিবেশ, আর এই ধুধু জঙ্গল, নির্জন মেঠো রাস্তার লালচে মাটির তীরে এমন আধো অন্ধকার ছায়ার মধ্যে সমস্ত কিছু চিন্তা করার মধ্যে বিস্তর ফারাক। ভাবুন তো দিদিমণি, আপনার ছেলেটারে যদি ওরা এমন। মলি একরকম প্রায় আঁতকে উঠে বলল,
না না না, চুপ করো, তুমি চুপ করো। কোথায় সে বাঁধুলি? পড়িয়ে দাও আমার ছেলেকে। আমি থাকতে আমার ছেলের কোনো সমস্যা হতে দেবো না আমি। আর সামনের সপ্তাহতেই আমি আমার ছেলেকে নিয়ে চলে যাব কলকাতায়। একটা নিষ্ঠুর কুটিল হাসি ফুটে উঠল খেন্তির মুখে। তার ডাগর ডাগর দুটো চোখ সাদা আলোয় একবার চকচক করে উঠল। নিজের শাড়ির খুঁট থেকে একটা শিকড় দিয়ে বাঁধা কালো রঙের সুতো দিয়ে একটা মাদুলি মুকুর গলায় পরিয়ে দিল সে নিজেই। আর সঙ্গে সঙ্গে মুকু কেমন একটা ঘোর লাগা দৃষ্টিতে মলির দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। স্যার, এই 3 দিনে কেস স্টাডি করে আমি যতটুকু জানতে পেরেছি তা হলো এই গ্রামের মহিলারাই এই সমস্ত কাজের সাথে যুক্ত। ওলাবিবি জঙ্গলের ধারে একটা ধারালো ছুরি মতো জিনিস পাওয়া গেছে, তাতে শুকনো রক্তের ছাপ। স্যার, আমাদের ধারণা এই ছুরি দিয়েই বাচ্চাগুলোর গলা কাটা হয়েছে। জঙ্গলের মধ্যে একটা জায়গায় বেশ কিছু কাঠ আর আগুন জ্বালানোর চিহ্ন স্পষ্ট। সম্ভবত ওই সব এই গ্রামেরই কোনো মহিলাদের সম্মিলিত কাজ। আজকে আমার সাথে একজন রয়েছেন, উনি এই কুসুমপুরের প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। 2 মাস আগে ওনার ভাইয়ের ছেলের অবস্থাও বাকি বাচ্চাদের মতোই হয়েছিল। ছেলেটির বয়স ছিল সবেমাত্র 2 বছর। আদিত্য কথাগুলো বলছিল কুসুমপুর থানার ডিএসপি নরসিংহ চট্টোপাধ্যায়কে। ভদ্রলোক বেশ রাশভারী আর গম্ভীর স্বভাবের। ঠোঁটের ওপরের পেল্লায় গোঁপটা দেখে যে কারোরই পিলে চমকে যাওয়ার কথা। বেটে খাটো চেহারার নরসিংহবাবু টেবিলে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে আদিত্যর কথাগুলো এক মনে শুনছিলেন। আদিত্যর কথায় ভূদেববাবু সামনে এসে দাঁড়াতেই ডিএসপি ইশারায় তাকে বসতে বললেন। স্যার, আমি একজন অঙ্কের শিক্ষক। প্রায় বছর 15-20 ধরে আমি এই গ্রামের স্কুলের শিক্ষকতা করছি। কিন্তু গ্রামে যা শুরু হয়েছে তাতে মোটেই শান্তিভাবে টিকে থাকা যাচ্ছে না। আমাদের ছোট ছেলে মেয়েগুলোকে নিয়ে তো সবসময় চিন্তা হচ্ছে স্যার। তবে কয়েকটা বিষয় আমি লক্ষ্য করেছি জানেন, তাই আমি আপনাকে জানাতে এলাম স্যার। আমার ধারণা এসবের পেছনে যুক্ত গ্রামের কিছু মহিলা। হ্যাঁ স্যার, খুব ছোটবেলায় ঠাকুমার মুখে শুনেছিলাম তার কথা। এ গায়ে নাকি তখন পূজিত হতো এক অপদেবী। সে ভারী ভয়ঙ্কর। ছোট বাচ্চাদের প্রাণের বিনিময়ে সে বাচ্চা দান করে। আপনাদের মনে হতে পারে আমি অঙ্কের শিক্ষক হয়েও এই সমস্ত উল্টোপাল্টা কুসংস্কারে যুক্ত কথা বলছি কেন, কিন্তু বিশ্বাস করুন স্যার, এই গ্রামেই এখনো এমন অনেক জিনিস আছে যা আপনাদের মতো শহরে লোক ধারণাই করতে পারবে না। আমার ধারণা সেই সাংঘাতিক অপদেবী আবার জেগে উঠেছে। ঠিক জেগে উঠেছে নয়, তাকে জাগিয়ে তোলা হয়েছে, আর তার প্রসাদ স্বরূপ এই সমস্ত বাচ্চাগুলোর বলি হচ্ছে। খেয়াল করে দেখবেন স্যার, প্রতি অমাবস্যা আর পূর্ণিমাতে এই ঘটনাগুলো ঘটছে। এবং সেই অপদেবী পুজোর এক নিয়ম হলো মুন্ডু কাটা শরীরটা এমনভাবে গাছের উপর ঝুলিয়ে রাখা হয়। তবে দেবীকে জাগানোর পেছনে একটা কারণ রয়েছে। গত 2 বছর গ্রাম জুড়ে শুরু হয়েছে ভয়ঙ্কর মহামারী। ওলা ওঠায় প্রচুর বাচ্চা মারা যাচ্ছে তাতে। তাই হয়তো এইভাবে নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য কেউ এই দেবীর উপাসনা করেছিল, কিন্তু কোনোভাবে তাকে থামাতে পারেনি। তাই তো নিজেদের প্রাণকে বিসর্জনের হাত থেকে রক্ষা করতে অন্য প্রাণের বলি দিয়ে তারা দেবীকে সন্তুষ্ট করছে স্যার। আর সেই মুন্ডুটা আমরা তো অনেক খুঁজেছি, কিন্তু কোনো বাচ্চার মুন্ডু আমরা সেখানে পাইনি। সেটা তাহলে কোথায় যায়? সেটা যে ওই দেবী খেয়ে ফেলে। নরসিংহ চট্টোপাধ্যায় এবার হেসে উঠলেন। তারপর গর্জে উঠে নিজের টেবিলের ওপর একটা জোরে আঘাত দিয়ে বললেন, চুপ, একদম চুপ। পুলিশের সামনে এসে নাটক হচ্ছে। অপদেবী বাচ্চা মুন্ডু খেয়ে নেয় না? হ্যাঁ, পুলিশের কাছে ইয়ার কি? ছোটবেলায় ঠাকুমা আর মায়ের মুখে শোনা গল্পগুলোকে আমিও সেরকম গাল গল্প ভাবতাম, বিশ্বাস করিনি জানেন, একদম নয়। কিন্তু যেদিন আমার ভাইয়ের ছেলেটার দুপুর থেকে ধুম জ্বর শুরু হলো আর সমস্ত গায়ে কালো কালো ছোপ তৈরি হলো, আর ঠিক রাতের বেলা সে নিখোঁজ হয়ে যাওয়ার পরের দিন সকালে যখন তার শরীরটাকে, সেদিনকে আমার সমস্ত গাল গল্পগুলোকে অবিশ্বাস করার আর কোনো জায়গা ছিল না। শুধু তাই নয়,
ওর পর থেকে গ্রামে যে কজন বাচ্চা ছেলে হারিয়েছে তাদের হারানোর আগে ঠিক এমনই উপসর্গ দেখা গিয়েছিল। বাচ্চা হারানোর সাথে সাথে এই গ্রামের কেউ খবর কেন দিল না পুলিশকে? তাদের বাড়ির লোক তখন কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল নাকি? আগেই বলেছি, এটা শহর নয় বাবু, এটা গ্রাম। পুরুলিয়ার জঙ্গলে ঘেরা নিস্তব্ধ নির্জন একটা গ্রাম কুসুমপুর, যেখানকার বেশিরভাগ মানুষই আদিবাসী সাঁওতালি। ওলা ওঠার জন্য সরকারি খাতে প্রাপ্ত যাবতীয় টিকাও তারা দিতে নারাজ। তারা নিজেদের ধর্ম উপাচার নিয়ম নীতির কোন রকম কোনো অসম্মান করতে চায় না। আর নাকে তেল দিয়ে, ঠিকই বলেছেন, যাদের বাড়ির বাচ্চা চুরি হয়েছে তারা কেউই বলতে পারেনি রাতের পরে তাদের সাথে কি কি ঘটনা ঘটেছিল। তাদের সমস্ত ঘটনা স্মৃতি পট থেকে উধাও। সবাই ঘুমিয়ে পড়েছিল তখন। এটাই তো সেই অপদেবীর কীর্তি। কাকপক্ষীও টের পায় না। বাতাসে মন্ত্র পড়ে ঘুম পাড়িয়ে দেয় তারা। অজানা কোনো ঘুমের ঘোরে তাদের হাত থেকে এই দেব শিশুগুলোকে ছিনিয়ে নিয়ে আসে সেই শয়তানি। তারপর তার অভীষ্ট সিদ্ধ হওয়ার পরে আবার সবাই জাগ্রত হয়। যতক্ষণে ঘুম ভাঙে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। পুলিশের কাছে এসব গল্প না ফেদে বরং একটা বই লিখুন আপনি। এই সমস্ত গল্পের বই আজকাল বড্ড বেশি জনপ্রিয় হয় মানুষের কাছে। আপনার প্রথম বইয়ের কপি কিন্তু আমার জন্য অবশ্যই রেখে দেবেন ভূদেব বাবু। এই বলে বাঁকা একটা হাসি দিয়ে আবার নিজের ফাইলে চোখ রাখলেন ডিএসপি চট্টোপাধ্যায়। স্যার, ভূদেব বাবু কাউকে দেখেছেন? মানে কোনো গ্রামের মহিলা? প্রত্যেক দিন যে যে বাড়ির বাচ্চাগুলো হারিয়েছে তাদের প্রত্যেকের বাড়িতেই নাকি এই মহিলাকে দেখা গেছে। সম্ভবত তিনি বাইরের কেউ, এই গ্রামের কেউ নন। হ্যাঁ, এই গ্রামে কখনো তাকে আমি দেখিনি। তবে গ্রামের বাইরের সীমানায় ওই নদীর ধারে কয়েক ঘর লোকের বাস। মহিলাটি সেখানকার হতে পারে। তবে একটা বিষয়, ওই মহিলাটিকে আমি নিজেও দেখেছিলাম কয়েকবার, কিন্তু সেভাবে কখনো খেয়াল করিনি। কারণ আলাদা করে দেখার মতো কিছু ছিলও না। সাধারণ মানুষের মতোই সে, গ্রামের বউদের মতোই কাজ করত। তবে হঠাৎই এই গ্রামের সকলের নজরে পড়ল সেই মহিলাটি প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমায় যাদের বাড়িতেই যাচ্ছে তাদেরই বাচ্চা চুরি হচ্ছে। আচ্ছা, আমি যদি মহিলাটাকে দেখাই আপনি চিনতে পারবেন? হ্যাঁ, আলবাত পারবো। একেবারে গ্রাম্য মহিলাদের মতো গঠন, উঁচু করে শাড়ি পরার ধরন, এক মাথা সিঁদুর, রোগাটে কালো, চোখগুলো কেমন যেন অদ্ভুত। ও হ্যাঁ, আর আর হাতের মধ্যে বেশ কয়েকটা জায়গায় কালো পোড়া পোড়া ছোপ। তবে এটা আমাদের সকলের ধারণাও হতে পারে, কাকতালীয় কিংবা সত্যিও। বেশ, আপনি এখন আসতে পারেন। প্রয়োজন হলে আপনাকে আবার ডেকে পাঠাবো। ভূদেববাবু প্রণাম জানিয়ে চলে গেলেন। আদিত্য এবার চায়ের কাপে চুমুক দিয়ে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলল, স্যার, আগামী 3 দিন পর অমাবস্যা পড়ছে। সেদিনও নিয়ম করে একটা বাচ্চার মৃত্যু হবে। আচ্ছা স্যার, আমরা যদি চাই তাহলে পুরো পুলিশ নিয়ে এই জঙ্গল ঘিরে ফেলতে পারি না? মানে আমি বলতে চাইছিলাম, যদি আমরা আগে থেকে প্রোটেকশন নিয়ে রাখি তাহলে হয়তো আমাদের জন্য কোনো বাচ্চার প্রাণ বেঁচে যেতে পারে। আর আসল দোষী এই গ্রামের মহিলারা নাকি অন্য কেউ, সেই ক্ষেত্রে আমরা সেটাও ধরতে পারবো স্যার। এত বড় ওলাবিবি জঙ্গল, আর তাছাড়া এই জঙ্গলকে এখানকার আদিবাসী মানুষরা দেবতা গানে পুজো করে। এমনিতেও তারা আমাদের উপর রুষ্ট রয়েছে। আমরা সেই জঙ্গলে ভারী ভারী বুট জুতো পরে সেখানে গিয়ে খোঁড়াখড়ি করছি, তাতে নাকি ওদের বনদেবীর ক্রোধ আসবে। যত সব। আমার মনে হয় না এত বড় জঙ্গলে আমরা পুলিশ প্রোটেকশন দিতে পারবো। আর তাছাড়া আমার এও মনে হয় না কোনো বড় কিছু উদ্দেশ্য সাধনের জন্য এই সমস্ত কাজ হচ্ছে। সম্ভবত কোনো তান্ত্রিক কিংবা কাপালিক রয়েছে। এই বাচ্চা বলি টলি কেস হতে পারে, এই যা। ব্যাপারটা নিয়ে আরো বেশি খতিয়ে দেখতে হবে। এক কাজ করো তো আদিত্য, ওই মহিলাটির ছবি স্কেচটা করাও দেখি। উত্তরটা আদিত্য দিতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় পকেটে ফোনটা বেজে উঠল। মলি ফোন করেছে। এই সময় তো মলির ফোন করার কথা নয়। তাহলে হ্যালো মলি, ওইদিকে সব ঠিক আছে? হ্যালো হ্যালো আদিত্য, মুকুর জ্বর আবার বেড়েছে আদিত্য। ঘরের ওষুধগুলো শেষ হয়ে গেছে। তুমি একটু ওষুধগুলো পাঠাতে পারবে কোনোভাবে?
এখন তো কোনোভাবেই আমি ডিউটি ছেড়ে যেতে পারবো না। আচ্ছা, এক কাজ করছি, আমি আমি আমাদের থানার এক কনস্টেবলকে দিয়ে কয়েকটা ওষুধ পাঠিয়ে দিচ্ছি। সাবধানে থেকো, খেয়াল রেখো, রাখছি। বাইরে এসে পরপর সিগারেটে দুটো টান দিয়ে গাছের তলায় দাঁড়ালো আদিত্য। ছেলেটা জ্বর। মলির ওপর বেশ রাগ হলো। বারবার করে বারণ করেছিলাম বাচ্চাটাকে নিয়ে না আসতে, কে শোনে কার কথা। এইসবের পরেও আরেকটা ভয় ঘিরে ধরেছিল আদিত্যকে। সে পুলিশ সাব ইন্সপেক্টর, তার কোনোভাবেই ভয় কিংবা কুসংস্কারকে আশ্রয় দেওয়া উচিত নয়। কিন্তু যখনই প্রশ্নটা নিজের ছেলের ওপর আসে, তখনই বুকের ভেতরটায় অজানা ভয় যেন কামড়ে ধরে। তবে পরিস্থিতি বেশ ভয়াবহ। শুধু কলকাতায় শহরে বসে শুধুমাত্র ফোনের মধ্যে থেকে কথাগুলো শুনে যতটা সাধারণ মনে হয়েছিল, এই ঘন অরণ্য প্রান্তরে দাঁড়িয়ে সেটাকেই বড্ড বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে তার। একটা সিগারেট শেষ হওয়ার পরে আরও একটা সিগারেটে টান দিল সে। না, সে কি হেরে যাচ্ছে নাকি ভয় পাচ্ছে? কৌশিক বলে ছেলেটাকে দিয়ে ওষুধ তো পাঠিয়ে দিল, কিন্তু তার বাড়ি যেতে যেতে হয়তো আজ রাত কাবার হয়ে যাবে। বাড়িতে মলি একা, আর না জানি কে এক গ্রামের মহিলা এসেছে। সে কখনোই আদিত্য থাকলে কাছে আসে না। বিগত এই দিনের মধ্যে একবারও তাকে সামনাসামনি আদিত্য দেখেনি। এতক্ষণ কোনো সন্দেহ হচ্ছিল না, কিন্তু এবার যেন সন্দেহটা আরো জট পাকিয়ে উঠল। বিজয় ফোন করে জানিয়েছিল তার শাশুড়ি মারা গেছে, অতএব এখন বেশ কয়েকটা দিনের ধাক্কা। আর এমন অবস্থায় বিজয়কে এখানে আসতে বলাটাও খারাপ দেখায়। লাইটারটা পকেটে রাখতে গিয়ে সাদা কাগজে হাত এসে ঠেকে তার। সাথে সাথে মনে পড়ে যায় আজকে সকালেই তো কে একজন লোক এসে এই কাগজটা দিল তার হাতে। এটা নাকি গত সপ্তাহে যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিল তার ঘরের কোণা থেকে পাওয়া গেছে। তাড়াহুড়োর চাপে কাগজটা বের করতেই ভুলে গেছে নিজের পকেট থেকে। কাগজের মধ্যে কেবল একটা উল্কির মতো চিহ্ন আঁকা, কাঁচা হাতের পেন দিয়ে আঁকা, এটা দেখেই বোঝা যাচ্ছে। উল্কির ছাপটা বড় বিশ্রী রকমের, আর তলায় ছোট ছোট করে বাংলা আর হিন্দি মিশ্রিত একটা অক্ষরে লেখা টুংরিলা। মলি ঘরের ভেতরে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। ছেলেটার গায়ে কেমন যেন ফোসকা ফোসকা দাগ, ঘায়ের মতো। ধুম জ্বর, ওষুধও যেন কাজ করছে না। এই গ্রামে সেই সরকারি হাসপাতাল ছাড়া গতি নেই, তাও এখান থেকে অনেকটা দূরে। মুকু জ্বরের ঘোরে ঘুমোচ্ছে। গলার কাছে সেই মাদুলিটা কেমন যেন লালচে রং ধরেছে। মলির মনে আছে যেদিন খেন্তি এটা ওকে পরিয়ে দিয়েছিল, সেদিন তার রংটা অনেকটা ফ্যাকাশে ছিল। ম্যাডাম ভেতরে আছেন? আমি কৌশিক। আদিত্য স্যার ওষুধ পাঠালেন। খাঁকি পোশাক পরা অল্পবয়স্ক একজন যুবক ভেতরে ঢুকল। মলি তড়িঘড়ি চোখ মুছে একটা কাঠের চেয়ার এগিয়ে দিয়ে বসতে বলল তাকে। শুনলাম স্যারের ছেলের খুব শরীর খারাপ। এই গ্রামের অবস্থা এমনই যে দূর দূরান্ত পর্যন্ত কোনো ভালো ডাক্তার নেই। হাসপাতাল রয়েছে বটে, তাও আবার বেশ খানিকটা দূরে। আমাদের ভালো ডাক্তার দেখাতে যাওয়া বলতে সেই কলকাতা ছাড়া আর কোনো গতি নেই। আপনি আর 2 দিন দেখুন, না হলে। আরও কিছু বলতে যাচ্ছিল কৌশিক, কিন্তু তার আগেই থেমে গেল। তার চোখ দুটো বিস্ফারিত, দেখছে মুকুর গলায় থাকা সেই মাদুলিটার দিকে। কৌশিকের সমস্ত মুখ যেন রক্তিম আভায় ভরে গেল। সাথে একটা থমথমে ভয় গ্রাস করল তাকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই মাদুলি কে পরিয়েছে? কে? খেন্তি আমাদের বাড়িতে কাজ করছে, গ্রামেরই একজন মহিলা। কৌশিক এবার মাথায় হাত চাপড়ে বসে পড়ল। প্রচণ্ড ভয়ের সাথে বলল, সর্বনাশ, ভীষণ বিপদ হয়ে গেছে। পরশু অমাবস্যা, হয়তো সেদিনই। মলি যেন আর নিজেকে স্থির রাখতে পারল না। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল,
আমি বুঝতে পারছি আমার ছেলে মোটেই সুস্থ নেই। ওর জ্বর, শরীর খারাপ হয়নি, গায়ের রংটাও হঠাৎ করে কেমন ফ্যাকাশে হয়ে গেছে, সারা গায়ে কালো কালো চোখ। বড় ভুল হয়েছে আমার ওর বাবার কথা না শোনা। আমি জেদ ধরে এখানে এসেছি। আমাকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। জানি না ম্যাডাম আপনি বিশ্বাস করবেন কিনা, কিন্তু কলকাতা শহর আর এই কুসুমপুরের মধ্যে বিস্তর ফারাক। বিজ্ঞান বইতে বড় বড় পাতায় আমরা অনেক কিছুই পড়ি, কিন্তু পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে বিজ্ঞানও তার ব্যাখ্যা দিতে পারে না। আমি শহর থেকেই আমার পড়াশোনা করেছি, তারপর আমার জেলাতেই আমি চাকরি করছি। আমার বাড়ি ওই কুসুমপুরের মতোই একটা গ্রামে, তবে কুসুমপুর থেকে আরও 4টে গ্রাম ভেতরে। কাজেই এখানকার মানুষদের চিন্তাভাবনা সবই আমার জানা। আপনার বাড়িতে যে এসেছে সে হয়তো চায় আপনার ছেলেকে নিয়ে যেতে, তাই আপনার চোখে ফাঁকি দিয়ে আপনার ছেলেকে নিয়ে যাওয়ার জন্যই আপনাদের এখানে কাজে লেগেছে। এই মাদুলি স্বয়ং অপদেবী ডুংরিলার বিদ্যায় ব্যবহৃত হয়, যার গলায় এটা পরানো হবে আর যার রক্ত দেবীকে উৎসর্গ করা হবে। দেবী ঠিক তার রক্তের গন্ধ পেয়ে তাকে তার শিকারের জন্য প্রস্তুত করবে ধীরে ধীরে। আপনি খেয়াল করে দেখবেন আপনার ছেলের শরীরে ক্ষতস্থান আছে নাকি। আমার ধারণা থাকবেই, কিছু মনে করবেন না, কিন্তু হয়তো এই সামনের অমাবস্যায় ডুমরোলের শিকার আপনার ছেলের মুকু। না, কি করবো এখন? আমায় বলো কৌশিক, আমি আমার জীবনটা দিয়ে হলেও মুখকে বাঁচাবো। কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না, একটা উপায় আছে। এখন গলা থেকে ওই মাদুলি সরিয়ে ফেললেও কোনো কাজ হবে না। ওলা বিবির জঙ্গলে এই সমস্ত মহিলারা ওই কাজ করে। এখন আপনি কেবল আমাদের লৌকিক দেবী ওলাই চণ্ডীর পুজো করতে পারেন। এই ওলাই বিবির জঙ্গলের পাশেই তার একটা ছোট্ট মন্দির রয়েছে। গ্রামের আদিবাসীরা সেখানেই ফুল বেলপাতা চড়ায়। যদি কেউ এই বিপদ থেকে রক্ষা করতে পারেন তাহলে একমাত্র মা নিজেই পারবেন। আর আপনার বাড়ির সেই কাজের লোককে আপনি ডাকুন। কই সে? খেন্তি, এই খেন্তি, কোথায় তুমি? ঘরে এসো খেন্তি। বুঝতে পেরেছি, পালিয়েছে। আদিত্য স্যারের সামনে বোধহয় কখনো আসেনি। হ্যাঁ ঠিক, তোমার স্যারের সামনেও কখনো আসেনি। কোথায় যেন উধাও হয়েছে তো সেই মুহূর্তে সে। এতদিন আমি কিছুই খেয়াল করিনি। সাধারণ গ্রামের বউ বলেই তাকে বাড়িতে আশ্রয় দিয়েছি, কাজের দায়িত্ব দিচ্ছি, আমার ছেলেকে তার হাতে তুলে দিয়েছি। কিন্তু ভগবান এত বড় বিপদ আমার কপালে লিখে রেখেছিল জানি না। আপনি দেরি করবেন না, আমায় ডিউটিতে বেরোতে হবে। ওষুধগুলো খাইয়ে দিন। স্যারের হয়তো ডিউটি এখন চলবে, আপনাকে সাবধানে থাকতে হবে। ভয় পাবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি কোনো মায়ের আর্তনাদ ফেলতে পারবেন না। কৌশিক চলে যেতেই মুকুকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে থাকলো মলি। মুকুর ঘাড়ের কাছে একটা ছোট্ট লাল ক্ষত, কেউ যেন ফুটো করে সেখান থেকে রক্ত শুষে নিয়েছে তার। এই সমস্ত ঘটনা পেছন দিকের জানলা থেকে দেখছিল খেন্তি। তার চোখগুলো আগুনের ভাটার মতন জলজল করছে, জিভটা কেমন যেন নরম, রক্ত পাওয়ার জন্য লক লক করছে। কৌশিক না এলে তার সমস্ত কিছু ভালোভাবেই চলছিল, একেবারে নিয়ম মাফিক। নিজের ছোট ছেলেকে হারিয়েছিল গত বছর ওলা ওঠার পরে। বড় ছেলেটাও প্রায় ধুঁকছিল, কিন্তু গ্রামের বউরা মিলে যখন ঠিক করা হলো সেই ডুংরিলাকে জাগিয়ে তুলে অন্যের ছেলের রক্ত দিয়ে নিজেদের ছেলের জীবন বাঁচাবে, তখন থেকেই তো বড় ছেলেটা সুস্থ হলো ডুংরিলার কৃপায়। ডুংরিলা রক্ত না পেলে যে তাদের উপর আক্রমণ আনবে
এবং তাদের দলের থেকে প্রত্যেক পূর্ণিমা আর অমাবস্যায় একজনের মৃত্যু নিশ্চিত। নিজের মোটরসাইকেল করেই এসেছিল কৌশিক। এখন সে বাড়ি যাবে, তারপর আবার আগামীকাল ডিউটিতে আসবে। তার পিছু নিল খেন্তি। দুপুরবেলার পড়ন্ত রোদের ওপর তেরচা একটা ছায়া ফেলে সেই দিকেই এগোতে লাগলো সে মায়াবী। বশ করার শক্তিটা ভালো রপ্ত করেছে। এখন তার অনেক কাজ, আর রাত পোহালেই অমাবস্যা। দলের বউদের নিয়ে ডুংরিলার মহাভোগ প্রস্তুত করা, মলিকে ঘুম পাড়িয়ে রেখে তার কোলের কচি খোকাকে নিয়ে যাওয়া। যতই হোক তার বাবা পুলিশ, মায়ের কাছে তো সবাইকে হার মানতে হবে। মুখে একটা পরিতৃপ্তির হাসি খেলে গেল। আদিত্য থানায় এসে পরপর 3-4 কাপ চা শেষ করল। বাড়িতে গিয়ে মলির মুখ থেকে কৌশিকের বলা সমস্ত কথাগুলো শুনে সে যেন আর নিজেকে ঠিক রাখতে পারছে না। সত্যি মিথ্যে, অন্ধবিশ্বাস, কুসংস্কার, যুক্তি, বিচার সমস্ত কিছুর দোলাচলে নিজেকে ডুবিয়ে দিয়ে সে ক্রমশ হাতড়াচ্ছে, মুক্তির উপায় খুঁজছে। এতদিন জীবনের যা কেস ঘটেছে সবকিছু অন্যের জীবনের, নিজের জীবনের সব থেকে প্রিয় উপহার তার নিজের ছেলের জীবনের সাথে যখন এমন হয়, তখন কোনো বাবা মা হয়তো আর ঠিক থাকতে পারে না। তার উপর কিছুক্ষণ আগেই খবর এসেছে খুবলে খাওয়া কৌশিকের শরীরটা পাওয়া গেছে জঙ্গলের রাস্তার দিকে। তার মোটরসাইকেলটা পড়েছিল তার পাশেই। ওই অঞ্চলে তেমন কোনো হিংস্র জন্তু জানোয়ার নেই। অতটা নিষ্ঠুরভাবে কোনো জন্তু জানোয়ার মানুষকে মারতে পারে না। এ স্বয়ং কোনো পিশাচিনীর কাজ। বাড়িতে থানার 2জন মহিলা স্টাফকে বসিয়ে এসেছে আদিত্য। আর একদিন পর তার কলকাতার বন্ধু রাজ আসবে গাড়ি করে। মলিকে আর মুকুকে নিয়ে যাবে কলকাতা। ওখানে গিয়েই চিকিৎসা হবে। কিন্তু একদিন যে বড় দেরি। আজকেই তো অমাবস্যা। গ্রামের চারিদিকে পুলিশ ফোর্স বসেছে। অফিসাররা তদারকি করছে পুরো গ্রাম। কিন্তু তবুও যেন ফাল্গুনের শীতের রাতেও ঘামছে আদিত্য। মলি সকাল থেকেই ওলাইচণ্ডীর মন্দিরে হত্যে দিয়ে পড়ে আছে ছেলের মঙ্গল কামনার উদ্দেশ্যে। ডুংরিলা ভয়ানক অপদেবী, দিহস্তা দেবী উগ্রচণ্ডা, রক্তলোলুপ, নিষ্ঠুর। একবার তাকে ডেকে আনলে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া অসম্ভব কাজ। টাটকা রক্ত না পেলে তার জাগ্রতকারীদেরই মেরে ফেলে সে। মুকুর গলায় থাকা সেই মাদুলি ডুংরিলার বীজমন্ত্র পড়া মাদুলি। এই সবই গুগল থেকে শুরু করে গ্রামের কয়েকজন পুরনো বয়স্ক লোকেদের থেকে অনেক চেষ্টা করে জেনেছে সে। এই ভয়ানক দেবী সম্পর্কে কেউ প্রকাশ্যে কথা বলতে ভয় পায়। মুকুকে ঘিরে আছে 4-5 জন। সকলের কাছেই অস্ত্র আছে, তবুও চাপা ভয় কাজ করছে তাদের মধ্যে। ঘড়িতে রাত 10টা বাজে। সমস্ত আকাশ বাতাস যেন থমথমে। একটা পশু পাখিরও ডাকার শব্দ নেই। ওলাইচণ্ডীর মন্দিরের সামনে মাথা ঠুকে ঠুকে কপালের এক পাশ পুরো ফুলে গেছে মলির। চন্দ্রনাথ ঠাকুর সেই মন্দিরের পূজারী। দীর্ঘ 60 বছর ধরে তিনি এই মন্দিরে পুজো পাঠ করে আসছেন। অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে মলিকে। মা, এমন উতলা হোস না মা, তোর ছেলে তোর কাছেই থাকবে রে। শুভ শক্তি আর অশুভ শক্তির মধ্যে লড়াইতে সত্যের জয় হবে। কিন্তু কোনোভাবেই ঘুমোনো যাবে না আজকে। গোটা গ্রাম জেগে রয়েছে, দেখ মা, আমরা সবাই জেগে রয়েছি। তোর ছেলেকেও ওর বাবা আনতে গেছে। এই মায়ের মন্দিরে আমরা সারা রাত কাটাবো। মায়ের মন্ত্রপুত জল তোর ছেলের গায়ে ছোঁয়ালেই তার সমস্ত শরীর সুস্থ হয়ে যাবে। কথাগুলো চন্দ্রনাথ ঠাকুর বললেও তার মনের ভেতরে একটা চাপা ভয়। সত্যিই কি জিততে পারবে তারা? ডুংরিলা অসামান্য শক্তিধারী এক দেবী। এতটুকু একটা ছোট্ট বাচ্চা কি পারবে তার সাথে? বাইরের ঘন জঙ্গলের দিকে তাকালেই বুকটা কেমন ছ্যাঁত করে উঠছে তার। সেখানে অন্ধকার জমাট বেঁধে রয়েছে।
মন্দিরে জ্বলতে থাকা সামান্য প্রদীপ আর মোমবাতির আলো সেই অন্ধকারকে আরও বেশি গভীর করে তুলেছে। সাক্ষাৎ সমন যেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে শিকারের অপেক্ষায়। হঠাৎ ফুঁপিয়ে এক পুরুষালী কান্নার শব্দে হুঁশ ফিরল তার। আদিত্য তার ছেলেকে কোলে নিয়ে এসে দাঁড়িয়েছে মন্দিরের সামনে। দুই চোখ বেয়ে নেমে আসছে অঝোর ধারায় জল। সেটা একেবারেই বেমানান তার পোশাকের সাথে, কিন্তু সমস্ত কিছু পেশা, সমস্ত কিছুর ঊর্ধ্বে বাবার মা, সমস্ত জ্ঞান, বইয়ের পাতা, বিজ্ঞানের কপচানো বুলি, সব কিছু যেন নত হয়ে যায় তার সামনে। মুকুর যেন শ্বাস বন্ধ হয়ে গেছে। খুব ধীরে শোনা যাচ্ছে বুকের ধুকপুক শব্দ। সমস্ত শরীরটা পুড়ে যাওয়ার মতো গরম, গায়ের দগদগে ঘাগুলো দিয়ে কেমন যেন রস কাটছে। মুকুর নরম চরণ নেই, সে স্থির হয়ে একদিকে ঘাড় কাত করে পড়ে রয়েছে। ছেলের এমন অবস্থা দেখে মলি আরও জোরে জোরে মাথা ঠুকতে লাগলো, কিন্তু হঠাৎ একটা ঘুম যেন সকলের চোখকে নিমেষে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করল। মন্দিরে উপস্থিত আরও দুজন মহিলা, তারাও মন্দিরের দেওয়ালে হেলান দিয়ে গভীর ঘুমে নিমজ্জিত হল। আদিত্য আর দাঁড়িয়ে থাকতে পারল না। বসে পড়ে দেওয়ালে হেলান দিয়ে চোখটা জোর করে টেনে খুলে রাখতে চাইল। অপদেবীর মায়া শুরু হয়ে গেছে। সে আমাদেরকে সকলকে ঘুম পাড়িয়ে রেখে দিতে চায়। কোনোভাবেই তার মায়ায় আমাদের ফাঁসলে হবে না। জেগে থাকো, জেগে থাকার চেষ্টা করো। এটাই আসল পরীক্ষা। মার নিজের সন্তানকে বাঁচানোর শেষ পরীক্ষা। কিন্তু তাকিয়ে থাকা যাচ্ছে না কোনোভাবেই। চোখ দুটো যেন লঙ্কা বাটার মতো জ্বালা করছে ঘুমে। সমস্ত শরীর অসাড় হয়ে যাচ্ছে ক্রমশ। মন্দিরে উপস্থিত পুলিশ কর্মীদের আরও দুজন মন্দিরের সিঁড়ির কাছটাতেই ঘুমিয়ে পড়ল গভীর ঘুমে। আদিত্য আর পারছে না। একে সারাদিনের ক্লান্তি, পরিশ্রম, তার উপর এমন ঘুম পাড়ানি মায়া। কি কষ্ট! হঠাৎ কানে এলো প্রচণ্ড স্বরে গর্জন করা এক শব্দ। কোনো নারী প্রচণ্ড জান্তব শব্দ করতে করতে আসছে এদিকে। হঠাৎ অর্ধেক বুজে আসা চোখেই মলি দেখতে পেল এক ভয়ঙ্কর দেবী মূর্তিকে। প্রায় 7 ফুট লম্বা, কালো কুচকুচে শরীরের বর্ণ, বিরাট চোখ দুটো দিয়ে যেন আগুনের গোলা ঝরছে। লকলকে জিভটা প্রায় পেট পর্যন্ত ঝুলে এসেছে তার, আর সেই জিভের পাশ দিয়ে বেরিয়েছে লম্বা লম্বা দুটো সদন্ত, প্রায় হাতির দাঁতের মতো। বাঘছাল পরিহিত দেবীর দুহাতে দুটো নরমুণ্ড ধরে রাখা আছে। সেটা যে সদ্য শরীর থেকে আলাদা করা হয়েছে তা রক্তের প্রবাহ দেখেই বোঝা যাচ্ছে। ফিনকি দিয়ে তখনও রক্ত পড়ে চলেছে। কেউ যেন প্রচণ্ড আক্রোশে ধরা মুন্ডু আলাদা করেছে। নরমুন্ডুটা খুব চেনা মলির। খেন্তি, হ্যাঁ, খেন্তির সেই ডাগর ডাগর দুটো চোখ পলকবিহীনভাবে তাকিয়ে রয়েছে তার দিকে। সারা শরীর কেমন যেন গুলিয়ে উঠল মলির। প্রচণ্ড ঘুমে সে প্রায় চোখে কিছু দেখতে পারছে না, তবুও দু হাতে চোখগুলোকে ভালো করে কচলে নিয়ে নিজের বুকের সাথে আরো শক্ত করে জাপটে ধরে ফেলল ছেলেকে। বৃদ্ধ চন্দ্রনাথ প্রচণ্ড কষ্টের সাথে একরকম প্রায় আধো ঘুম আধো জাগরণে জড়িয়ে জড়িয়ে বলতে লাগলো, মা সাবধান, নিজের ছেলেকে নিজের কাছ থেকে দূর করিস না। খবরদার, 2 চোখের পাতা এক করিস নে। মলি, এই সেই দেবী ডুংরিলা। সাবধান, সাবধান মলি। প্রচণ্ড কষ্ট করে যেন গলা দিয়ে স্বর বের করে কথাগুলো বলল আদিত্য। আবার সেই জান্তব চিৎকার। সমস্ত বন জঙ্গলে যেন কেঁপে উঠল তার সেই চিৎকার। কান মাথা ঝালাপালা হয়ে উঠল সকলের। মন্দিরের ভিটেও যেন সামান্য কেঁপে উঠল। সমস্ত ঘরটা একটা বিশ্রী পচা গন্ধে ভরে উঠল। মলি বুঝতে পারল তার হাত থেকে সেই অপদেবী কেড়ে নিতে চাইছে তার কোলের খোকাকে। না, আমার ছেলে কোনো দোষ করেনি, ওকে ছেড়ে দাও মা, ওকে ছেড়ে দাও। কিন্তু নিষ্ঠুর ডুংরিলার শরীরে মায়ার কোনো চিহ্ন নেই। এক ঝটকায় নিজের মুখ দিয়ে মলির কোল থেকে ছিনিয়ে নেয় মুকুকে। নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে মুকুকে নিজের কাছে রাখার চেষ্টা করে, কিন্তু সে পারে না। আর ঠিক তখনই
ওলাই চণ্ডীর মূর্তিটা কেমন যেন জ্বলতে থাকে। সামান্য মাটির মূর্তি থেকে বেরোনো রশ্মি যেন সকলের চোখের থেকে সেই ঘুমটা কাটিয়ে দেয়। সামান্য মাটির মূর্তিতে এত রশ্মির উৎস কিভাবে? চন্দ্রনাথ ঠাকুর ঘুমিয়ে পড়েছিলেন। এবার ধর্মড়িয়ে উঠে এই দৃশ্য দেখে দুহাত জোর করে মা ওলাই চণ্ডীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললেন, আমি জানতাম মা তুমি আসবে। কোনো মায়ের কষ্ট তুমি কি করে সহ্য করতে পারো? আর কোনো মাকে তুমি সন্তান হারা করো না গো। মাগো, এ অপশক্তির হাত থেকে রক্ষা করো এই গ্রামের প্রত্যেককে। ওই দেব শিশুগুলো কোনো দোষ করেনি, বিনা দোষে তাদের রোজ মৃত্যুবরণ করতে হচ্ছে মা। বড় অন্যায়, এ বড় অন্যায়। কিভাবে তুমি এত পাষাণ হতে পারো? ওলাই চণ্ডীর মূর্তিটাকে এখন সম্পূর্ণ জীবন্ত বলে মনে হচ্ছে। সেই মূর্তি থেকে বিচ্ছুরিত রশ্মি ডুংরিলার গায়ে লাগতেই সেটা কেমন যেন ভস্ম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সাথে শুরু হয়েছে শুভ অশুভর এক লড়াই। ডুংরিলাও কম যাচ্ছে না তার শক্তি প্রয়োগ করতে। সমস্ত মন্দির চত্বর রক্তে মাখামাখি। নিজের ডান হাতটা দিয়ে বিশ্রীভাবে মুকুকে ধরে রয়েছে ডুংরিলা, যেন এক্ষুনি সে চাইলেই মুকুর ঘাটটা মুটকে দেবে। হঠাৎই একটা জোরে কান ফাটানো চিৎকার শুরু হয়। প্রচণ্ড যন্ত্রণা পেলে মানুষ যেরকম ভাবে কোকিয়ে ওঠে ঠিক তেমনই একটা শব্দ, আর সাথে সাথে ডুংরিলার বিশাল শরীরটা মাটিতে পড়ে যায়। মলি ছুটে গিয়ে নিজের দু হাতে তার খোকাকে জড়িয়ে ধরে, আর তৎক্ষণাৎ চন্দ্রনাথ ঠাকুর ওলাই চণ্ডীর ঘটের থেকে পবিত্র জল এনে ছিটিয়ে দিতে থাকে ডুংরিলার শরীরে। একটা গোঙানির শব্দ করতে করতে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় তার শরীর। তারপর সব শান্ত, সবটা। আদিত্য, সত্যিই পৃথিবীতে এমন অনেক কিছু রয়েছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা পাই না। পৃথিবীতে মানুষের সাথে সাথেও তারা বাস করে, কেউ ভালোর জন্য, কেউ বা মানুষের ক্ষতির জন্য। ঈশ্বরে বিশ্বাস করতাম না, ভূত ভবিষ্যতেও না। জীবনে এতগুলো বছর ধরে চাকরির অভিজ্ঞতার মধ্যে এই অভিজ্ঞতা যেন একদম সম্পূর্ণ অন্যরকম। সত্যি আদিত্যবাবু, আপনার মতো একজন বাবা, একজন সৎ পুলিশ অফিসার আমার চাকরি জীবনে খুবই কমই দেখেছি। আপনার ওয়াইফ যেভাবে ওয়াইল চণ্ডীর থানে পড়েছিলেন নিজের ছেলেকে বাঁচাতে, এটা সত্যিই ভাবিয়ে তোলে আমাকে। স্যার, এখানে আমার কোনো কৃতিত্ব নেই। যা করেছেন দেবী নিজেই। খেন্তি ওরফে হারেনের মা গ্রামের 10 জনকে নিয়ে এই অপদেবীকে জাগিয়েছিলেন। তারপর দেবীকে মহাপ্রসাদ দিতে না পারায় দেবী নিজেই তাদেরকে হত্যা করেছেন। সকালবেলা তাদের শরীর পাওয়া গেছিল ছিন্ন ভিন্ন অবস্থায় গ্রামেরই পাশে। এতে পুলিশ কি করলো বলুন তো? তবে জানেন তো স্যার, এটুকু দেখে ভালো লাগছে। গ্রামের সমস্ত সমস্যা দূর হলো, আমার মুকুটাও এখন একেবারে সুস্থ। ইচ্ছে আছে আমাদের বাড়িতে গিয়ে একবার মা ওলাই চণ্ডীর পুজো দেব। দেখা যাক। বৃদ্ধ চন্দ্রনাথ কোত্থেকে যেন এসে দাঁড়িয়েছিলেন আদিত্য আর নরসিংহ বাবুর পেছনে। একদম নয় বাবু, যে দেবী যেখানে থাকতেই বেশি পছন্দ করেন তাকে সেখানে রাখাই ভালো। মা আমাদের বন জঙ্গল আদিবাসী গ্রামের মধ্যেই থাকতে পছন্দ করেন। কলকাতার বড় বড় শহরের ভিড়ে তিনি হারিয়ে যাবেন। আপনারা প্রত্যেক বছর এখানে এসে মায়ের মন্দিরে পুজো দিয়ে যাবেন। দেবীর বাৎসরিক পুজোতে এসেও দেবীর প্রসাদ নিয়ে যাবেন। খোকাকেও নিয়ে আসবেন, আর খোকার মাকেও। দেবী যে সাক্ষাতে কুসুমপুরে বিরাজ করছেন সে তো নিজের চোখেই দেখতে পেলেন। জয় মা, মাগো মাগো, জয় মা। গাড়িতে চেপে কলকাতার পথে আস্তে আস্তে মলি প্রথম কথাটা তুলল। বিজয় যে এত বড় শিয়ানা সেটা তো আগে বুঝতে পারিনি। এসবের পেছনে বিজয়ের হাত রয়েছে। খেন্তিকে আনা,
ইচ্ছা করে শ্বশুরবাড়ি যাওয়ার নাম করে শাশুড়ির মৃত্যুর খবর রটিয়ে দিয়েছিল। যাক, নিজের পাপের শাস্তি তো পেয়ে গেছে। বাসে করে ফেরার সময় অ্যাক্সিডেন্ট করে দুটো পা বাদ গেছে তার। সত্যি পৃথিবীতে শুভ এবং অশুভ শক্তি সমান তালে রয়েছে বলেই আজকেও পৃথিবী সুন্দরভাবে এগিয়ে চলেছে, তাই না মুকুশনা? বলে নিজের ছোট্ট ছেলেকে বুকে জড়িয়ে ধরে আবারও দুবার চুমু খেয়ে নিল মলি। বিকেলের পরন্ত আলোয় গোধূলি আকাশের বুক চিরে উড়ে গেল কয়েকটা নাম না জানা বন্য পাখি। ওলা বিবির বন ছেড়ে নিজের চেনা গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে গেল ওরা তিনজন। কেবল পড়ে রইল কুসুমপুর গ্রাম, ওলাই চণ্ডীতলা আর জীবন মৃত্যুর কাঠগড়ায় দাঁড়ানো এক আশ্চর্য অভিজ্ঞতা। এতক্ষণ আপনারা শুনলেন ডুংরিলা, রচনা সুদেষ্ণা ঘোষ। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল আর্য, তৃষা, সৌমদীপ, নীল, রুবিনা, ঋদ্ধি, পার্থ, সৌভিক এবং প্রভাকর। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সমীর। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন দুর্দান্ত গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, শুভরাত্রি।